শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালিস্ট হাসপাতালে। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। কথা বলি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে এবং চেষ্টা করি সমাধান আপনাদের কাছে পৌঁছে দিতে। দর্শক, আমরা আমাদের শরীরের বিভিন্ন বড় অঙ্গ নিয়ে চিন্তা করি, ভাবি, অথচ ভুলে যাই ছোট ছোট এমন অনেক অঙ্গ আছে যেগুলো সমস্যা হলে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাবিত হতে পারে। যেমন বিভিন্ন ধরনের ইউরোলজিক্যাল সমস্যা আছে, টেস্টিকুলার টর্শন, ইরেকটাইল ডিসফাংশন, মূত্রনালীর ইনফেকশন। এগুলো সমস্যা যখন হয় তখন শুধু শারীরিক সমস্যা নয়, তা মানসিকভাবে এবং পারিবারিক জীবনেও প্রভাব ফেলতে পারে। আজকে এই ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, জানবো এই সমস্যাগুলোর সমাধান সহজভাবে। এবং কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ইউরোলজিস্ট। আমাদের সাথে আছেন ডক্টর কে.এম. হোসেন তাওহিদ, কনসালটেন্ট ইউরোলজি, কেপিজি স্পেশালিস্ট হাসপাতাল। ধন্যবাদ ডক্টর সাদিয়া। আমাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24 কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাদিয়া। জি দর্শক, আজকের বিষয় নিয়ে কিন্তু আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। আমরা তাহলে চলে যাচ্ছি মূল আলোচনায়, যেখানে একটু একটু করে আমরা জানবো এই ধরনের ইউরোলজিক্যাল সমস্যার সমাধান কি। আমরা ইউরোলজিক্যাল সমস্যা যখন বলি আমাদের মাথায় আসে বিভিন্ন অঙ্গ, তার মধ্যে আছে মূত্রথলি, মূত্রনালী, কিডনি এবং প্রোস্টেট, টেস্টিস ইত্যাদি। তো এর মধ্যে আজকে একটু কথা বলতে চাই যে বিষয়গুলো সাধারণত উপেক্ষিত থাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন টেস্টিসের কথা যখন বলতে যাই অনেকেই বুঝেন এর মধ্যে আবার কী ধরনের সমস্যা হতে পারে। তো প্রথমেই জানতে চাই এখানে কী ধরনের সমস্যা হতে পারে। অসংখ্য ধন্যবাদ সাদিয়া। এটা একটু খুবই জটিল একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি আমাকে করেছেন। একটা দেশের জন্য ভবিষ্যৎ হচ্ছে শিশুরা এবং কিশোররা, এবং এই টর্শন টেস্টিস এটা বাংলা করলে দাঁড়াচ্ছে যে অন্ডকোষের থলির ভিতরে অন্ডকোষটা টেস্টিসটা প্যাচ খেয়ে যায়। একটা বিশেষ ধরনের গঠনের কারণে কিছু কিছু পেশেন্টের শিশুদের অন্ডকোষটা প্যাচ খায়। প্যাচ খেলে অন্ডকোষের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং অন্ডকোষটা যদি 6 ঘন্টার মধ্যে এটা সার্জারি না করা হয় তাহলে অন্ডকোষটা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে এবং বাচ্চাটার ভবিষ্যৎ খুব হুমকিতে পড়তে পারে। এই জন্য সবাইকে সচেতন হতে হবে টর্শন টেস্টিস বা অন্ডকোষের প্যাচ খাওয়াটা কি। জি জি, যেমন আপনি এই কথা বলছেন যে অন্ডকোষের প্যাচ খাওয়া বা টর্শন টেস্টিস নিয়ে, টেস্টিসের তো আরও অনেক কাজ আছে, সেই কাজগুলোর ব্যাপারে একটু জানতে চাই। এটি আসলে কিভাবে কাজ করছে? রাইট, টেস্টিসের মেন কাজ দুটো। একটা হচ্ছে হরমোন তৈরি করা, টেস্টোস্টেরন, যেটা একটা পুরুষভাবে তৈরি করে, তার বাচ্চা কাচ্চা পরিবার বৃদ্ধি করা, বংশ বিস্তার করা, প্লাস তার দৈনন্দিন কাজে এই টেস্টোস্টেরন হরমোন বিশাল ভূমিকা রাখে। এখন যদি ছোটোবেলাতে একটা ছোট্ট শিশুর বা কিশোরের আমাদের জাস্ট না জানার কারণে সমাজের বাবা মার, তাহলে অন্ডকোষ একটা নষ্ট হয়ে যেতে পারে এবং তার হরমোন কমে যেতে পারে। এই জন্য আমাদেরকে যদি আগে থেকে আমরা সবাইকে সচেতন করতে পারি টর্শন টেস্টিস সম্পর্কে, তাহলে এই রোগটা দ্রুত ধরা পড়বে, বাচ্চাদের দ্রুত চিকিৎসা হবে এবং দেশ ও জাতি উপকৃত হবে। অবশ্যই। তো এই যে সমস্যাটা আপনি বলছেন বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, এটা কি শুধু বাচ্চাদের ক্ষেত্রেই হয়? এক্স্যাক্টলি, এটা বেসিক্যালি হয় বাচ্চাদের ক্ষেত্রে এবং টিনেজ বা কিশোরদের ক্ষেত্রে। হঠাৎ করে সাডেনলি বাচ্চার মা আসবে, আমাদের কাছে আসে, স্কুলে খেলতে খেলতে বাচ্চার প্রচণ্ড ব্যথা, অন্ডকোষে ব্যথা। আমরা দেখব অন্ডকোষটা উপরে উঠে গেছে, বাচ্চা কান্নাকাটি করছে, প্রচণ্ড ব্যথা। এবং এটা অনেক কারণেই অন্ডকোষে ব্যথা হতে পারে। যদি পেশাব ইনফেকশন থাকে বাচ্চার, যেসব বাচ্চা সার্কামসিশন বা মুসলমানি না করা থাকে, ভিতরে ময়লা জমে, সেক্ষেত্রে অন্ডকোষে ব্যথা হতে পারে। এবং কিন্তু এর মধ্যে এটাকে বলে এপিডিডিমাইটিস বা অর্খাইটিস বা মামস হলে হতে পারে অন্ডকোষে ব্যথা। কিন্তু যখন যে কোনো কারণেই হোক, যদি অন্ডকোষে প্রচণ্ড হঠাৎ করে ব্যথা হয়, আমাদেরকে প্রথমেই টর্শন যে হয়নি এটা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখা, এটাকে আগে এনশিওর করতে হবে। যখনই অন্ডকোষে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা কিশোরের বা বালকের অন্ডকোষে হঠাৎ প্রচণ্ড ব্যথা হয়, সাথে সাথে নিকটবর্তী শল্য চিকিৎসক বা সার্জন, এবং যেখানে ইউরোলজিস্ট অ্যাভেলেবেল, এখন অনেক উপজেলায় শহরেও ইউরোলজিস্ট পোস্টিং আছে, জেলা সদরেও আছে, মেডিকেল কলেজও আছে,
ইউরোলজিস্টের কাছে নিতে হবে, অথবা পেডিয়াট্রিক সার্জনের কাছে নিলেও রোগটা দ্রুত ধরা পড়বে। আচ্ছা। এবং যদি অন্ডকোষটা প্যাচ খেয়ে যায় 6 ঘন্টার মধ্যে যদি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি, রোগটা ধরতে পারি এবং দ্রুত এটাকে সার্জারি করে টর্শনটাকে আমরা আবার প্যাচটা খুলে ফেলে টেস্টিসটা, দুইটা টেস্টিসে আমরা তখন সেলাই করে দিব, যাতে একটা টেস্টিস প্যাচ খেলে আরেকটাও প্যাচ খেতে পারে। এই জন্য সার্জারি করলে বাচ্চাটার পুরো জীবনটা স্মুথলি যাবে আর প্যাচ খাওয়ার সম্ভাবনা থাকবে না। তার স্বাভাবিক পারিবারিক জীবন, বংশবিস্তার, সামাজিক কাজ, প্রফেশনাল জীবন তার এনশিওর থাকবে। আচ্ছা, এই যে সমস্যাটি হচ্ছে, এই সমস্যাটি হওয়ার পিছনে কারা ঝুঁকিতে আছে এবং কি কারণে এই ঝুঁকিটা হতে পারে? একটা অ্যানাটমিক্যাল ডিফেক্ট থাকে কিছু কিছু বাচ্চার, তাদের এটা বেশি হতে পারে। মানে জন্মগত সমস্যা। জন্মগত এটা হচ্ছে ক্ল্যাপার বেল ডিফর্মিটি বলে এটাকে, বাংলা করলে গির্জার ঘন্টা যেভাবে নড়ে ওরকম অন্ডকোষটা থলির ভিতরে এভাবে নড়ে। তো যেসব বাচ্চাদের থলির ভিতর জায়গা বেশি, এটা নড়ে বেশি এবং খেলাধুলা করার সময় অন্ডকোষটা প্যাচ খেয়ে যেতে পারে। এবং 15,000 বাচ্চার ভিতরে একজনের এটা হতে পারে। স্ট্যাটিক্স এটা বলে, পরিসংখ্যান এটা বলে। খুব একটি অস্বাভাবিক ঘটনা নয়, নট রেয়ার, নট ভেরি রেয়ার। এই জন্য আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে। বাবা মা, স্কুল টিচার, পাড়া প্রতিবেশী সবাইকে জানতে হবে যে ছোট বাচ্চা বা শিশু কিশোরদের অন্ডকোষে ব্যথা হলে অবহেলা করা যাবে না। দ্রুত জেনারেল সার্জন, ইউরোলজিস্ট অথবা শিশু সার্জনের কাছে নিয়ে আসতে হবে। এই কোন বয়স থেকে এই সমস্যাটি হতে পারে? এটা নিউবর্নের হতে পারে, 1 বছর 2 বছর হতে পারে, আপ টু 19ও হতে পারে, ইভেন আপ টু 25 হতে পারে। তার মানে বলছেন যে যে কোনো বয়সেই হতে পারে? আপ টু মোস্ট প্রবাবলি আপ টু 19 টিনেজ পর্যন্ত, কিন্তু 25 ইয়ার্স পর্যন্ত এটা হতে পারে। যাদের বয়স বেশি 40 ঊর্ধ্ব তাদের এটা হওয়ার সম্ভাবনা, এটা কারণ তখন বিভিন্ন কারণে ওই টর্শনের যে মেকানিজমটা ওইটা ক্লোজ হয়ে যায়, জায়গা স্পেসগুলো অকুপাই হয়ে যায়, বিভিন্ন ধরনের পর্দাগুলো লেগে যায়, অ্যাডেশন হয়ে যায়, যার ফলে টর্শনের সম্ভাবনাটা কমে যায় আস্তে আস্তে। জি, আপনি কিছু লক্ষণ উপসর্গ বলেছেন, যেমন প্রচন্ড ব্যথা হঠাৎ করে যদি শুরু হয়, এর পাশাপাশি কি আর কোনো কিছু হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে, হতে পারে, বমি হতে পারে, জ্বর আসতে পারে, স্থানীয়ভাবে ওই জায়গাটা কালো হয়ে যেতে পারে, অন্ডকোষটা যে সাইডে টর্শন ওটা উঁচু হয়ে যেতে পারে। এবং আরেকটা আমরা দেখি, সেটা ওই একটা রিফ্লেক্স দেখি, একটা ক্রিমাস্ট্রিক রিফ্লেক্স, ওইটা অ্যাবসেন্ট হয়ে যায়। কারণ যখন রক্তনালী প্যাচ খায় তখন নার্ভগুলোও প্যাচ খেয়ে যায়, যার ফলে নার্ভের ইম্পালস যায় না। অন্ডকোষের চামড়া যখন বা উরুর চামড়া যখন ডাক্তার সাহেব দেখবে তখন ওই অন্ডকোষটা উপরে উঠবে না। আচ্ছা, এটি নিয়ে তো অনেক অভিভাবক ভয়ে থাকে যে এরকম যদি সমস্যা হয় তাহলে পরবর্তীতে জীবনে কি হবে। তো এই ব্যাপার থেকে জানতে চাই, আপনি বলছেন যে 6 ঘন্টার মধ্যে অবশ্যই হাসপাতালে নিতে হবে। আমাদের দেশে তো এখনো এমন আছে অনেক জায়গা যেখানে নিকটস্থ হাসপাতালে পৌঁছাতে 2-3 ঘন্টা পার হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে কি ইমিডিয়েটলি একদম তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা? এটা করা যাবে, এটাকে বলে ম্যানুয়াল ডিটর্শন। আমরা হাত দিয়ে অনেক সময় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে, যদি ওখানে প্রাথমিক চিকিৎসক থাকে বা প্যারামেডিক্স থাকে, তাদেরকে যদি আমরা ট্রেন করলে তারা হয়তো বা এটাকে ম্যানুয়ালি হাত দিয়ে অন্ডকোষটাকে অনেক সময় ঘুরিয়ে এটাকে আবার ওই যে টর্শনটা হবে যেখানে প্যাঁচটা খুলে দিতে পারে অনেক সময়, নট এভরি টাইম, কিছু কিছু ক্ষেত্রে করা যাবে। আচ্ছা, অবশ্যই সেক্ষেত্রে একজন স্কিল বা যে ট্রেনিং প্রাপ্ত তার হাতে দিতে হবে। জি, অবশ্যই। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, টর্শন টেস্টিস হচ্ছে, আবার আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইনফেকশন বা কোনো সংক্রমণ যদি হয় সেক্ষেত্রেও ব্যথা হতে পারে। তো সংক্রমণের ব্যথা নাকি টর্শন টেস্টিসের ব্যথা, বুঝার কোনো পার্থক্য আছে কিনা? রাইট, টর্শন টেস্টিস থাকলে তো রিফ্লেক্স, আমি আগেই বললাম, একটা রিফ্লেক্স থাকে, ক্রিমাস্ট্রিক রিফ্লেক্স, ওইটা অ্যাবসেন্ট থাকবে। কিন্তু সংক্রমণে ব্যথা হলে রিফ্লেক্সটা থাকবে। প্লাস আমরা যখন হসপিটালে বাচ্চাকে অ্যাডমিট করব তখন আমরা একটা বিশেষ পরীক্ষা করব, কালার ডপলার। কালার ডপলার করলে টর্শনের ক্ষেত্রে ইউজুয়াল কোনো ধরনের ব্লাড সার্কুলেশন থাকবে না, কিন্তু সংক্রমণে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে। আচ্ছা, তো এই পরীক্ষাগুলো করে এরপরে বোঝা যাবে যে এটি টর্শন হতে পারে। তো এই যখন এই সমস্যাটি হচ্ছে, সমস্যাটি যেহেতু আমি একটু আগেই বলছিলাম যে অনেক ক্ষেত্রেই বুঝে না অভিভাবক, তারা চিকিৎসকের কাছে নিচ্ছে না, দেরি করছে। দেরি যদি করে ফেলে তাহলে জটিলতা কি হতে পারে? দেরি হলে একটা দুঃখজনক এবং বাচ্চার ভবিষ্যতের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। অন্ডকোষটা আমরা যেটাকে বলে মেডিকেল ভাষায় বলে নেক্রোসিস, ইনফ্রাকশন হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে, ওইটা মানে দর্শকদের বোঝানোর জন্য বলছি, এটা রক্ত চলাচল বন্ধ হয়ে এটা টেস্টিসটা মারা যাবে।
এবং টেস্টিসটাকে আমরা অপারেশন করে আমরা ফেলে দিতে হবে। তাহলে এই যে টেস্টিসটা যদি নষ্টই হয়ে যায়, এখান থেকে তো আপনি কিছুক্ষণ আগে বললেন যে হরমোন তৈরি হয়, তো হরমোনের তৈরি হওয়ার কি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে? না, সেক্ষেত্রে যদি একটা টেস্টিস থাকে, আমরা যখন বাচ্চার টেস্টিসটা 6 ঘন্টা বা 24 ঘন্টা পরে বাচ্চার আনেন, সেই ক্ষেত্রে আমরা নষ্ট টেস্টিসটা ফেলে দিই এবং যেই আরেকটা টেস্টে যেটা ভালো থাকে সেটাকে আমরা অন্ডকোষের চামড়ার সাথে চিরস্থায়ীভাবে সেলাই করে দিই, যাতে ওইটার প্যাঁচ না খায়। তাহলে আরেকটা টেস্টিসকে আমরা সেভ করাতে বাচ্চা বাকি জীবনটা সে স্মুথলি চালাতে পারবে। যদি 6 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারে এবং 6 ঘন্টা ক্রস করে চলে যায়, তাহলে নেক্রোসিস হয়ে একটা টেস্টে ফেলে দিতে হবে, কিন্তু আরেকটা টেস্টিস আমরা একই সাথে ফিক্স করে দিব যাতে ওইটার প্যাচ না খায়। তাহলে যদি কেউ 6 ঘন্টার মধ্যে চলেই আসতে পারে, তাহলে তো তাকে অপারেশন করতে হবে। রাইট। কি ধরনের অপারেশন করতে হয়? এটাকে আমরা বলি অর্কিডোপেক্সি। ইউজুয়ালি আমরা যেই টেস্টিসটা টর্শন হয়ে গিয়েছে ওটাকে আমরা প্যাচটা খুলে দিই, খুলে দিয়ে আমরা ওই টেস্টিসটাকে অন্ডকোষের চামড়ার সাথে সেলাই করে দিই। একই সাথে আরেকটা টেস্টিস যেটা প্যাচ খায়নি কিন্তু ওইটাও প্যাচ খেতে পারে, এই কারণে আমরা ওইটাকেও সেলাই করে দিই চামড়ার সাথে, যেটার ওটা বেশি প্যাচ না খায়। এই ধরনের যদি অপারেশন করতেই হয়, তাহলে পরবর্তীতে কি সারা জীবন ধরে কোনো ফলো আপের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, ফলো আপের প্রয়োজন অবশ্যই আছে। টেস্টিসটার কোনো ধরনের সাইজ ছোট হয়ে গেল নাকি, বা কোনো ধরনের আপনার রক্ত চলাচলের কোনো অসুবিধা হচ্ছে নাকি, ইয়ারলি ফলো আপে থাকতে হবে ইউরোলজিস্টের বা পেডিয়াট্রিক সার্জনের। যাদের ক্ষেত্রে ছোট বয়সে যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাদের কি ভবিষ্যতে যদি অপারেশন করা হয় বা না করা হয়, দুই ক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে ভবিষ্যতে প্রজনন ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, যদি টেস্টিসের 6 ঘন্টা বেশি হয়ে যায় বা 6 ঘন্টাও মধ্যে হয়, তাও কিছু কিছু ক্ষেত্রে প্যারেনকাইমাল টেস্টিসের ড্যামেজ হতে পারে। সেই ক্ষেত্রে হরমোন তৈরি কম হতে পারে, বীর্য তৈরি কিছু কম হতে পারে। এই কারণে এইসব বাচ্চাদেরকে লাইফ লং ফলো আপে থাকতে হবে, বিয়ের আগ পর্যন্ত ফলো আপে থাকতে হবে। জি, ধন্যবাদ। আমরা এই টর্শন টেস্টিস নিয়ে অনেক কথা শুনছি, আরেকটি সমস্যা ইদানিং খুব শুনতে পাই, এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন ক্যামেরার পিছনে যে আরবান এলাকায় 70% মানুষ ছেলেরা এই সমস্যায় আক্রান্ত, তা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন একটু জানতে চাই, ইরেকটাইল ডিসফাংশন জিনিসটি কি? এটা যখন একটা পুরুষ মানুষ তার যেই স্বাভাবিক জীবন তার পার্টনারের সাথে, তার স্ত্রীর সাথে, সেইটা উনি ফুলফিল করতে কষ্ট হয়, পেরে ওঠে না, পারফরমেন্স খারাপ হয়ে যায়, সেটাকে আমরা বলবো ইরেকটাইল ডিসফাংশন। আচ্ছা। তো এটা বিভিন্ন কারণে হতে পারে, বেশিরভাগই হচ্ছে মানসিক। আমাদের যে লাইফস্টাইল, আমাদের রাস্তায় নিত্য ট্রাফিক জ্যাম, অফিসে কাজের চাপ, মানসিক চাপ, দ্রব্যমূল্যর দাম, তারপরে বেশিরভাগ ইয়াং মেল তারা খুবই হাইলি তাদের অ্যাম্বিশাস, তাদের অনেক বড় লক্ষ্য থাকে, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, ব্যাংকের কিস্তি, ক্রেডিট কার্ডের টাকা দিতে হবে। এইসব কারণে আপনার যখন একটা পুরুষ মানুষ সবসময় টেনশনে থাকবে, তার অবশ্যই তার ইরেকটাইল ডিসফাংশন সাইকোজেনিক হয়, মোস্ট অফ দ্য দেম অফ সাইকোজেনিক। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে সাইকোজেনিক সমস্যা বলছেন, বা হয়তো সেটার বাইরেও তো নিশ্চয়ই কিছু কারণ আছে বা কিছু রোগের কারণে হতে পারে, সেই পার্সেন্টেজটা কতটুকু? মোস্ট অফ দ্য ডায়াবেটিক পেশেন্ট সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন। ডায়াবেটিক পেশেন্টদের যে সমস্যাটা হয়ে থাকে ডায়াবেটিসের কারণে, দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে, ডাক্তার সাদিয়া, রক্ত চলাচলের সমস্যা তৈরি হয়, ম্যাক্রো অ্যাঞ্জিওপ্যাথি আমরা বলি, এবং নার্ভের যেই ব্লাড ভেসেলগুলো আছে ছোট ছোট, খুবই মাইক্রোস্কোপিক, সেই ব্লাড ভেসেলগুলোকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে নার্ভের কন্ডাকশন হয় না এবং পুরুষাঙ্গ উত্থিত হতে সমস্যা হয় ডায়াবেটিসের পেশেন্টের। তো আমাদের দেশে তো ওই ধরনের কোনো পরিসংখ্যান নাই। তো রিসেন্ট লাস্ট যেটা আছে আমাদের এন্ডোক্রিনোলজিক্যাল সোসাইটি থেকে করা একটা বারডেমে, সেটা হচ্ছে মোর দ্যান 70% পেশেন্ট সাফারিং ফর ইরেকটাইল ডিসফাংশন ডায়াবেটিক্স, আর এর মধ্যে মোস্ট অফ দেম আর মাইল্ড টু মডারেট, অনলি 7% আর সিভিয়ার। এখন মাইল্ড টু মডারেট যেই ডায়াবেটিক পেশেন্টগুলো ইরেকটাইল ডিসফাংশন সাফার করে, তাদেরকে মেইন কজ দেখা যাচ্ছে তাদের ডায়াবেটিস আনকন্ট্রোল, HbA1c অনেক বেশি, রক্তে চিনির মাত্রা অনেক বেশি, এবং ওয়েট বেশি, BMI অনেক বেশি, যেসব কারণে টেস্টোস্টেরন ডিক্লাইন করে। টেস্টোস্টেরন যখন ডিক্লাইন করবে হরমোন,
এর মধ্যে নার্ভের কন্ডাকশন নাই, নার্ভগুলা ঠিকমতো ইম্পালস দিতে পারে না, এরেকটাইল মেকানিজম ডিস্টার্ব হয়। আর টেস্টোস্টেরন যখন কমে যাবে, পুরুষাঙ্গে রক্ত চলাচলের যে স্বাভাবিক প্রক্রিয়া, পুরুষাঙ্গ উত্থিত হওয়ার, টেস্টোস্টেরনের কারণে নাইট্রিক অক্সাইড যদি কম বার হয়, তাহলে পুরুষাঙ্গ স্ট্রং হবে না এবং তার স্বাভাবিক জীবনযাপন সে করতে পারবে না। তো ডায়াবেটিসের রোগীদের প্রথমেই যেটা করতে হবে, ডায়াবেটিস স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, ওজন কন্ট্রোল করতে হবে। এই দুটো করলেই তার টেস্টোস্টেরন লেভেল বাড়বে। জি এবং আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরনের সাথে ভিটামিন ডি। আমাদের দেশের আরবান পপুলেশনের মোস্ট অফ দেম, আপনি আমার চেয়ে ভালো জানেন অ্যাজ এ পালমোনোলজিস্ট, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। যখনই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকবে, এর সাথে যোগ হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এর সাথে হাইপোগোনাডিজম, এটা অবভিয়াসলি ইরেকটাইল ডিসফাংশন তাদেরকে হবেই এবং কোনো ধরনের ওষুধই তাদেরকে সাপোর্ট করতে পারবে না। বুঝতে পেরেছি। তো এই যে সমস্যাটির কথা বলছি, একটু আগে আমরা শুনছিলাম টর্শন টেস্টিস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, এবং ডায়াবেটিক তো সাধারণত 40 ঊর্ধ্ব বা একটু বয়স্ক যারা তাদেরই হয়। তাহলে ইরেকটাইল ডিসফাংশন কি শুধুমাত্র বয়স্কদেরই রোগ? না, এখন তো ইরেকটাইল ডিসফাংশন এটা হচ্ছে একটা রক্তনালীর অসুখ। তো রক্তনালীর আপনি জানেন যে এখন বিলো 30 ইয়াং ম্যানদের মায়োকার্ডিয়াল ইনসিডেন্স হচ্ছে। তো একইভাবে পড়ে যাচ্ছে অনেক অল্প বয়সী। এটা একটা সিস্টেমিক ডিজিজ, ব্লাড ভেসেল ডিজিজ। তো এই কারণে বিলো 30 ইয়াং মেলেরও আসতেছে আমাদের কাছে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে, এবং একই কারণ হাইপার লিপিডেমিয়া, ওবেসিটি, হাই বিএমআই, এবং একই প্রত্যেকেরই আছে। এরা কন্টিনিউয়াস, তারা গ্যাজেট নিয়ে থাকে, ঘরের ভিতরে থাকে, এসি ভিতরে থাকে, এবং তাদের প্রত্যেকেরই ভিটামিন ডি কম। ভিটামিন ডি কম, কোলেস্টেরল বেশি, মেটাবলিক সিনড্রোম, এবং প্রত্যেকেরই মাইল্ড টু মডারেট ইরেকটাইল ডিসফাংশন থাকে। কিন্তু ইট ইজ রিভার্সিবল। যদি লাইফস্টাইল চেঞ্জ করা হয়, এক্সারসাইজ করা হয়, ভিটামিন ডি অ্যাডুকেট আমরা দিই আইদার সানলাইট অথবা এক্সটার্নাল, তাহলে ইট ক্যান বি ওভারকাম। ধন্যবাদ। অথচ এই বিষয় নিয়ে অনেকেই লজ্জায় কথা বলছেন না, এবং দেখা যায় এই প্রবণতা বিশেষ করে যারা তরুণ তাদের মধ্যে আছে, তারা তাদের পার্টনারের সাথে শেয়ার করছেন অথবা করছেন না। কেউ কেউ নিজে থেকে অনলাইন থেকে ওষুধ গ্রহণ করছেন, বা রাস্তায় বিভিন্ন ধরনের প্রলোভিত বিজ্ঞাপনের মধ্যে পড়ে তারা বিভিন্ন ওষুধ গ্রহণ করছেন। এই ব্যাপারটি বিজ্ঞান কি বলে, কতটুকু যুক্তিসম্মত? অ্যাবসলিউটলি রাইট। এটা একটা টাবু, এই ট্যাবু আমাদের ভাঙতে হবে। কারণ আপনার যখন একটা পুরুষ তার কার্য করতে পারে না, তার লাইফ, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফে সে যখন ফেলিউর হয়, এটা একটা বিশাল সোশ্যাল প্রবলেম তৈরি হয়। আপনি দেখবেন আমাদের দেশে ডিভোর্স কি আন্দাজ বাড়ছে। এটা ওয়ান অফ দ্য কারণ হচ্ছে পুরুষের পারফরমেন্সের ঘাটতি। তো এই টাবু ভাঙতে গেলে প্রথমেই যখনই আমাদের আমরা কোশ্চেনারি দেই, ইন্টারন্যাশনাল ইন্ডেক্স অফ এরেকটাইল ফাংশন, এখানে অনেক লেখা থাকে যে তার সপ্তাহে সে কতবার পারফর্ম করতে পারছে, তার কতটুকু সে স্যাটিসফাইড, তার পার্টনার কতটুকু স্যাটিসফাইড। এগুলো যখন আমরা যখন জিজ্ঞেস করি, বা সে যখন বলবে, বা তার পার্টনারকে নিয়ে সে বলবে, তার ওয়াইফকে নিয়ে বলবে, তখন আমরা অ্যাসেস করে দিব এবং সেই অনুযায়ী তাকে আমরা ট্রিটমেন্ট দিব। তো বেশিরভাগই রিভার্সিবল, বেশিরভাগই মাইল্ড টু মডারেট, এবং এখন নতুন নতুন অনেক ধরনের ট্রিটমেন্ট আসছে। লাইফস্টাইল চেঞ্জ বা মেটাবলিক কারেকশন ছাড়াও এখন আমরা দিই পি-শর্ট থেরাপি এবং আপনার লো ইন্টেন্সিভ শক ওয়েভ থেরাপি পেনিস। এগুলো যদিও এক্সপেরিমেন্টাল, কিন্তু ক্লিনিক্যালি এটা প্রমিজিং। কিন্তু এনশিওর করতে হবে যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল, কোলেস্টেরল কন্ট্রোল, হাই প্রেশার কন্ট্রোল, এবং আপনি লাইফ ফিল্টার চেঞ্জ করছেন, ওয়েট কমাচ্ছেন। আর যেই 7% পেশেন্টের সিভিয়ার এরেকটাইল ডিসফাংশন, তাদেরকে সার্জারি আমরা অ্যাডভাইস করি। জি, এখন erectile dysfunction actually nowadays it is not a problem. All are reversible, either reversible or curable, either by lifestyle change or by medical treatment or by P-short therapy, PRP therapy penis, or low intensive shock wave therapy penis. And finally, when everything is failed, we have the final missile. This is penile prosthesis implant. আচ্ছা, তার মানে অনেক ধরনের চিকিৎসা, অনেক ধরনের ট্রিটমেন্ট মডালিটি অ্যাভেলেবল, এবং এভরিথিং ইজ কিউরেবল। আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। ধন্যবাদ ডাক্তার সাদি। প্রিয় দর্শক,
সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যান্টারি হেলথ একাডেমি এর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালিস্ট হাসপাতাল, কাশিমপুর, গাজীপুরে। আজকে আমরা কথা বলছি বিভিন্ন ধরনের ইউরোলজিক্যাল সমস্যা, যেগুলো শিশুদের হয়, বাচ্চাদের হয়, কিশোরদের হয় এবং অবশ্যই বয়স্কদের হয়। এবং আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আছে ডাক্তার KM তৌহিদ হোসেন তাওহিদ। আপনার সাথে আমরা যখন একটু আগে কথা বলছিলাম, বিভিন্ন ধরনের ইউরোলজিক্যাল সমস্যা নিয়ে একটু একটু করে জানছিলাম। শুনছিলাম বয়স্কদের ক্ষেত্রে একটি সমস্যা ইরেকটাইল ডিসফাংশন, যেটার সাথে ডায়াবেটিসের সম্পর্ক আছে এবং অন্যান্য বিভিন্ন কারণ আছে। আবার কাছাকাছি একটি সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, যারা একদম শিশু, দেখা যায় যে তাদের পুরুষাঙ্গটি একটু বাঁকা এবং ঠিক মতো প্রস্রাবটি যাচ্ছে না। এই সমস্যাটি যাদের হয় তাদের কেন হয়? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর সাদিয়া, আপনি ঠিক বলেছেন। আমরা আসলে অনেক কিছু নিয়ে আমরা পাবলিক অ্যাওয়ারনেস করি, যেমন বাচ্চাদের যাদের ক্লেফট লিপ, ঠোঁটের সমস্যা থাকে, কিন্তু এর চেয়েও ঠিক একটা জটিল সমস্যা থাকে, একই রকম সাফার করে বাচ্চারা, যেটা হচ্ছে পুরুষাঙ্গটা তার ঠিকমতো জন্ম থেকে তার ত্রুটিপূর্ণ পুরুষাঙ্গটা পেশাবের ছিদ্রটা যেমন পুরুষাঙ্গের মাথা দিয়ে আসে, পেশাবটা বাড়ায়, এসব বাচ্চাদের পেশাবের পুরুষাঙ্গের নিচে দিয়ে ছিদ্র থাকে, কারো কারো কিছু ক্ষেত্রে পুরুষাঙ্গের উপর দিকে ছিদ্র থাকে, এবং সবচেয়ে মোদ্দা কথা হলো যে পুরুষাঙ্গটা বাঁকা থাকে। তো যার ফলে এই পুরুষাঙ্গের দুটো কাজ, একটা হচ্ছে প্রস্রাব বার করে দেওয়া, আর একটা হচ্ছে এখান থেকে বাচ্চা তৈরি করার জন্য বীর্যটাকে যোনিপথে সাপ্লাই দেওয়া। তো যখন ছিদ্রটা নিচের দিকে থাকবে পুরুষাঙ্গের, বীর্যটা যোনিপথে ঠিকমতো পড়বে না, বাইরের দিকে পড়বে, এবং বাচ্চাটা পরবর্তীতে তার ফ্যামিলি কমপ্লিট হবে না। আচ্ছা। এবং পুরুষাঙ্গটা বেঁকা থাকবে। এর চেয়েও আরেকটা খারাপ দিক হচ্ছে, সে যখন বড় হয়ে বাচ্চাটা স্কুলে যাবে, স্কুলে তো বাচ্চারা, ছেলেদের স্কুলে আপনারা জানেন যে সব বাচ্চারা বাথরুমে যায়, এবং এই বাচ্চাটা কিন্তু পেশাব করতে পারবে না, ওর পেশাবটা নিচের দিকে পড়বে, ও তো বসে পেশাব করতে হবে। যখন অন্য বাচ্চারা পেশাব দূরে ফেলছে, ও নিচে ফেলছে, ওর একটা বিশাল মানসিক আঘাত আসবে, আই এম নট ক্যাপেবল। তো এই কারণে এইটাকে বলা হয়, মেডিকেল সায়েন্সে বলা হয় হাইপোস্প্যাডিয়াস, যখন পুরুষাঙ্গের পেশাবের ছিদ্রটা পুরুষাঙ্গের মাথায় না থেকে পুরুষাঙ্গের নিচের দিকে থাকে, অথবা বলা হয় এপিস্প্যাডিয়াস, যখন ছিদ্রটা উপর দিকে থাকে, এর সাথে পুরুষাঙ্গটা বাঁকা থাকে। তো এইগুলা রেগুলার স্ক্রিনিং করতে হয়, যেটা আমাদের দেশে অনেক আমাদের ল্যাকিংস আছে। বাচ্চাদের আমরা অনেক অভিভাবক তো বুঝতেই পারে না যে এই সমস্যা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন হসপিটালে নিয়ে গেলেও বাচ্চাটাকে ঠিকমতো আপনার এক্সামিন করা হয় না, তো যার ফলে এটা ওভারলুক থেকে যায়। এবং আমাদের কাছে পেশেন্ট আসে, ইয়াং মেল, জাস্ট ম্যারিড, এবং হি ইজ নট ক্যাপেবল বিকজ তার একটা অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে। আচ্ছা। তো এটা খুবই একটা জরুরি অসুখ, এবং এটা প্রতি হাজারে 1 জন 2 জন 3 জন করে থাকে, এবং এটার সংখ্যা অনেক। তার মানে এটি তো বলছেন যে এই টর্শন টেস্টিসের চাইতেও বেশি। রাইট, ইনসিডেন্স টর্শন টেস্টের চেয়েও বেশি। অথচ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কথা বলা হয়, অবশ্যই আপনি একটু আগে যেটা বলেছেন একদম সঠিক। তো এই সমস্যা যখন হয়, এই সমস্যাটি কখন ঠিক করতে হয়, কোন বয়সে ঠিক করতে হয়? ঠিক, ধন্যবাদ সাদিয়া, সুন্দর কোশ্চেন করেছেন। এটা যখন বাচ্চার কনসাসনেস ডেভেলপ করবে, এটা 3 বছরের আগে করতে হবে, যাতে বাচ্চাটা বুঝতে না পারে তার পুরুষাঙ্গে একটা জন্মগত ত্রুটি ছিল, এবং সে যদি ইনফিরিয়রিটি কমপ্লেক্স না ভোগে, 3 বছর বয়স হওয়ার আগে তাকে অপারেশন করে তাকে পুরোপুরি সুস্থ করে দেবে। তার পুরুষাঙ্গটার অন্য একটা 10টা ছেলের যেরকম পুরুষাঙ্গ, ঠিক সেরকম পুরুষাঙ্গ থাকবে। এটা দ্রুত বাচ্চাকে জন্মের পরই পিরিয়ডিক্যালি চেক আপ করতে হবে নিউবর্ন হিসাবে, তারপরে তো পেডিয়াট্রিক্স নিলে তারা চেক করবে, তারপর যখন তারা এটা অসুখটা ধরবে, দ্রুত আইদার ইউরোলজিস্ট অথবা পেডিয়াট্রিক সার্জন কাছে পাঠালে এটাকে সার্জিক্যালি আমরা অপারেশন করে এটাকে কিওর করে দিতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে একবারে করতে হতে পারে, কিছু ক্ষেত্রে 2 স্টেজে করতে হতে পারে। জি, তো এই যে সার্জারি করতে হবে, এই সার্জারির জন্য তো অবশ্যই অভিভাবকদের বুঝতে হবে আগে যে এই সমস্যাটি হচ্ছে, এবং যেহেতু আপনি বলছেন 3 বছর বয়সে একটি ব্যাপার আছে,
তো যদি কেউ ওই সময় না করে, পরবর্তী সময়ে বুঝলো এবং তখন কি করতে হবে? পরবর্তী সময় বুঝলে অলরেডি বাচ্চাটার মানসিক একটা অ্যাসাল্ট হবে যে আমার পুরুষাঙ্গটা ত্রুটিযুক্ত, তার মন খারাপ থাকতে পারে, তারপরেও এটাকে করতে হবে, করে এটাকে সার্জারি করে পুরুষাঙ্গটাকে প্লাস্টিক সার্জারি করে ছিদ্রটাকে মাথায় নিতে হবে এবং পুরুষাঙ্গটা যদি বাঁকা থাকে এটাকে স্ট্রেট করতে হবে। জি। তো এই যদি অপারেশনটি না করা হয় তাহলে ভবিষ্যতে কি কোনো সমস্যা হতে পারে অবশ্যই কিনা? অপারেশন না করা হলে, আমি আপনাকে আগেই বলেছি, অপারেশন না করা হলে তার মানে ম্যারিটাল লাইফ, বৈবাহিক জীবনে তার প্রবলেম তৈরি হবে, বাচ্চা কাচ্চা নাও হতে পারে এবং তার যে কর্তব্য, পারিবারিক কর্তব্য, স্বামীর কর্তব্য, সেটা সে পালন নাও করতে পারে। তার মানে তার মানসিকভাবে যেমন প্রভাব পড়ছে, তার পারিবারিক জীবনে প্রভাব পড়ছে। তো এই যে আমরা বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এগুলোর পাশাপাশি একটি সমস্যা খুব বেশি দেখা যায়, তা হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্রাবের সংক্রমণ, প্রস্রাবের নালীতে সংক্রমণ, যেগুলো মূত্রথলি আছে তার মধ্যে সংক্রমণ, ইত্যাদি ইত্যাদি। এই যে রোগগুলো আছে এগুলোর সাথে কি এই সংক্রমণের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, সংক্রমণের সম্পর্ক থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্টদের থাকতে পারে। তো সংক্রমণ থাকলে আপনার যদি সংক্রমণের কারণে অনেক সময় ইনফেকশন চলে যেতে পারে অন্ডকোষে বা অন্ডকোষের উপরে যাকে মানে বলি এপিডিডিমিসে, সেই ক্ষেত্রেও অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু কিছু অন্ডকোষ, কিছু কিছু টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তো আমরা এই যে এই সমস্যাগুলো যখন দেখছি, এগুলো থেকে কি কোনো সংক্রমণ হতে পারে নাকি কোনো সংক্রমণ থেকে আবার এই ধরনের রোগ হতে পারে? না, এইগুলো থেকে সংক্রমণ হতে পারে, কিন্তু সংক্রমণ থেকে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেই ক্ষেত্রে সাধারণত কি ধরনের চিকিৎসা করতে হবে যদি সংক্রমণ হয়ে থাকে? সংক্রমণ হয়ে থাকলে আপনার প্রথমে আমরা ক্লিনিক্যালি রোগীটা দেখব, দেখার পরে তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ইউরিন কালচার বা অন্যান্য পরীক্ষা, যাতে কোনো ধরনের প্রস্রাবের মূত্রথলির প্রবাহে কোনো বাধা আছে নাকি, পেশাব করার পর পেশাব কতটুকু থেকে যায়, এগুলো চেক করব। তো এগুলো চেক করার পর সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট তাকে অফার করব। যদি এটা কনজারভেটিভলি হয়ে যায়, ওষুধপত্রের মাধ্যমে হয়ে যাবে, আর যদি এটা কোনো ধরনের বাধা থাকে, অ্যানাটমিক্যাল স্ট্রিকচার থাকতে পারে, পুরুষাঙ্গ চেপে যেতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে, যেটা আমরা প্রোস্টাটাইটিস বলি, সেক্ষেত্রে সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে হবে। জি, কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আপনার কাছ থেকে পরামর্শ শুনে নিতে চাই, এই যে পুরুষদের ইউরোলজিক্যাল সমস্যাগুলো হচ্ছে, সেক্ষেত্রে কি বার্তা? যে কোনো পুরুষের যদি ইউরোলজিক্যাল সমস্যা হয়, সে ছোট হোক, কিশোর হোক, বাচ্চা হোক, বয়স্ক হোক, দ্রুত অবহেলা না করে আপনার কাছাকাছি যিনি ইউরোলজিস্ট আছেন ওনার সাথে যোগাযোগ করবেন, অথবা সার্জনের সাথে যোগাযোগ করবেন। আর বাচ্চার ক্ষেত্রে ইউরোলজিস্ট যদি অ্যাভেলেবেল না থাকে বা থাকেও, তাহলে আপনি পেডিয়াট্রিক সার্জনের সাথে যোগাযোগ করবেন, যাতে কোনো ধরনের ইরিভার্সিবল কোনো সমস্যা না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ডক্টর সাদিয়া। দর্শক, ইউরোলজিক্যাল সমস্যার সমাধান যদি না করা হয় তাহলে সেটি শুধুমাত্র আমাদের মানসিক স্বাস্থ্যে নয়, পারিবারিক জীবনেও প্রভাব ফেলতে পারে এবং সামাজিকভাবেও প্রভাব ফেলতে পারে। তাই লজ্জা না পেয়ে সচেতন হন, সঠিক চিকিৎসা গ্রহণ করার জন্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।